প্রিয় দর্শক, আজকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সাখাওয়াত হোসেন সেলিম। আজ আমাদের অতিথি যুক্তরাষ্ট্র বিএনপির সদ্য প্রাক্তন সভাপতি, বহির্বিশ্ব বিএনপির সভাপতি এবং বিএনপির আন্তর্জাতিক প্রধান সমন্বয়কারী আব্দুল লতিফ সম্রাট। আসসালামু আলাইকুম। আপনাকে স্বাগত। প্রিয় দর্শক, আজকে আমাদের অতিথি যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন বসবাস করছেন এবং এখানকার রাজনীতির সাথে তিনি অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িত এবং যুক্তরাষ্ট্র বিএনপির দীর্ঘদিন নেতৃত্ব দিচ্ছেন। আমরা তার সাথে আজকে কথা বলবো এখানকার রাজনীতি, এখানকার সামাজিক অবস্থা। উনি যখনই দেখে আসছিলেন অনেক আগে, 1989 সম্ভবত, সেই সময়টা 80-র দশকের শেষের সেখানে দিকে কি অবস্থা ছিল সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো। প্রথমে সমরভাবে আমরা শুরু করবো যে আপনি যুক্তরাষ্ট্রে আসার আগে বাংলাদেশে কি করছিলেন এবং কখন আসেন সেই বিষয়টা দিয়ে শুরু করেন। আমি অ্যাকচুয়ালি ছাত্র জীবনে রাজনীতির সঙ্গে খুব অ্যাক্টিভলি জড়িত ছিলাম এবং ছাত্র জীবন শেষ হওয়ার পরে আমি অ্যাকচুয়ালি চাকরিতে যুক্ত হই এবং আমি এদেশে আসার আগে পর্যন্ত আমি বাংলাদেশের অত্যন্ত প্রথিতযশা প্রতিষ্ঠান পেট্রোবাংলা, ওখানকার সিনিয়র এক্সিকিউটিভ ছিলাম। তারপরে ওখানকার স্থানীয়, আপনি জানেন বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষিত, ওখানে অফিসের রাজনীতি হয় বাইরের রাজনীতির চাইতে বেশি। এই সমস্ত রাজনীতির একদা ভিকটিম হয়ে পরবর্তীকালে আমি ডিসিশন নিয়ে এখানে আসি। তার আগে আমি ওখানে যে জাতীয়তাবাদী সেক্টর কর্পোরেশন অফিসার্স অ্যাসোসিয়েশন ছিল, একটা এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন, একটা অফিসার্স অ্যাসোসিয়েশন, সেইটার সাধারণ সম্পাদক ছিলাম এবং জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে শহীদ জিয়াউর রহমানের হাত ধরেই আমার পথ চলা শুরু সেখানে। এবং এখানে এসেও প্রথম কিছুদিন আপনারা সবাই জানেন জীবন জীবিকার যে একটা কঠিন সংগ্রামে এসে আপনার আবর্তে পড়ে যেতে হয়, তখন সেই আবর্তের প্রাথমিক ধাক্কা সামলে আমি অত্যন্ত দ্রুতভাবেই এখানকার জাতীয়তাবাদের রাজনীতির সঙ্গে জড়িত হই এবং পাশাপাশি সামাজিক কর্মকাণ্ড এবং এই দেশে ইসলামের প্রচার এবং প্রসারের জন্য বিশেষত আমাদের বাংলাদেশি কমিউনিটিতে যে আমাদের নতুন প্রজন্ম, তাদের কাছে ইসলামের চিন্তা চেতনা তুলে ধরার জন্য আমি আমার ক্ষুদ্র সামর্থ্য নিয়ে কিছু কিছু কাজ করেছি। সমরভাবে আমরা যে বিষয়টা আসলে এখানে বেশি তুলে ধরি যে এখন অনেক প্রবাসীরা এখানে আসার পর প্রথম অবস্থায় ভেঙে পড়ে এবং অনেক প্রফেশনালরা এখানে ভালো প্রফেশনে থেকেও এখানে আসার পর বিভিন্ন জব করে বা অনেকে তাদের নিজস্ব যে পেশা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সব বিভিন্ন পেশা আসার সেই পেশার লোকজন কিন্তু এখানে সেই পেশা থাকতে পারে না। অনেক কষ্ট করে কেউ কেউ ওই পেশা আবার সম্পৃক্ত হয়, পেশার সাথে এই পেশায় ফিরে আসেন। তো এই বিষয়টা আসলে প্রাথমিক যে অবস্থাটা সেটা যদি আপনি বলেন যে আসলে কেন বাংলাদেশ থেকে যারা আসেন। না, এখানে ব্যাপারটা হলো, যেমন ধরেন আগে যারা আসতেন ইনক্লুডিং মাইসেলফ, আমাদের মতো যারা আগে আসতেন তারা ওখান থেকে অনেকেই, আমি বলবো একটা সিংহভাগ, তারা আসতেন একটা ভিসা নিয়ে, তারপরে ভিসা মেয়াদ উত্তীর্ণ হলেও আর যেতেন না। তো না যাওয়ার ফলে তারা এখানকার প্রচলিত আইনে অবৈধ হয়ে যেতেন। তো অবৈধ হয়ে গেলে একটা মুশকিল যে আপনার এখানে কোনো এক জায়গায় আপনি আপনার ট্রেডের চাকরি পাইতে হলে, অথবা আপনি কোনো ইউনিভার্সিটি কলেজে আবার কিছুটা এডুকেশন ঝালাই করতে হলে আপনার যে বৈধতার প্রয়োজন সেটা তো আপনার থাকতো না। যদি না থাকে, আবার পাশাপাশি আপনি অলরেডি আমেরিকায়, এবং আমেরিকায় যেটা বলে যে নাথিং ইজ ফ্রি, আপনার কোনো আত্মীয় স্বজন আপনাকে 2 দিন 4 দিন 1 সপ্তাহ পরে আর রাখতে চাইবে না। অতএব আপনার নিজের ইনকাম দিয়ে নিজেকে সাস্টেইন করতে হবে। সেই জন্য মানুষ এই যে একটা স্টপ গ্যাপের মধ্যে পড়ে যায়, তার কাগজ নেই, ভালো চাকরি করতে পারছে না, তার ট্রেডে কাজ করতে পারছে না, ইউনিভার্সিটি বা কলেজে ভর্তি হতে পারছে না, আবার জীবন জীবিকার প্রয়োজন, তখন তারা বাধ্য হয়ে আপাতত কোনো একটা কাজে যে নিজে সার্ভাইভ করার চেষ্টা করত। এটা বলছি আমরা যখন প্রাথমিক দিকের 80-র দশকে এই যখন লোক আসা শুরু হলো, তখন লাকিলি এই যে একটা এখানকার এগ্রিকালচারাল একটা ওয়ার্কার প্রোগ্রাম, এইটার মাধ্যমেই কিন্তু এখানে সবচাইতে বেশি এককালীন বাংলাদেশিরা প্রথম বৈধতা পায়। এবং তারই কিছুদিন পর পর এইখানে ওই যে ডিবি শুরু হয়, OP1 DB1, এই যে গ্রুপটা শুরু হলো, এরা আসলো বৈধভাবে। যখন বৈধভাবে লোক আসতে শুরু করলো,
তখন কিন্তু মানুষ এসে ইউনিভার্সিটিতে ভর্তি হলো, কলেজে ভর্তি হলো এবং বিভিন্ন প্রফেশনাল কোর্সে, যেমন 90-র পরেই কিন্তু দেখেন যে সারা পৃথিবীতে একটা বৈশ্বিক পরিবর্তন আসলো, ইন্টারনেটের যুগ তখনই কিন্তু শুরু হলো। তখন আমার জানা মতে শত শত বাংলাদেশি ছেলে যারা ক্যাব চালাইতো, যারা রেস্টুরেন্টে কাজ করতো, অন্যান্য কিন্তু বাংলাদেশ থেকে তাদের শিক্ষাগত যোগ্যতা ছিল, তারা ইমিডিয়েটলি এইখানে যেহেতু তাদের কাগজও হয়ে গেল এবং কেউ সরাসরি আসছে কাগজ নিয়ে, বৈধতা নিয়ে, তারা বিভিন্ন ট্রেড স্কুলে ভর্তি হয়ে কোর্স করে শত শত বাংলাদেশি আইটি প্রফেশনে ঢুকে গেল। এর ছাড়াও অন্যরাও যারা ইঞ্জিনিয়ারিং, তারা এখানকার ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিয়ে ফার্মাসিস্ট, ডেন্টিস্ট, এইভাবে অনেকে আস্তে আস্তে যে একটা বিবর্তন এবং বাংলাদেশ কমিউনিটি যে এখানে শুধুমাত্র কনভেনশনালি বলা হয়, বাট আমি এটার সঙ্গে দ্বিমত পোষণ করি, অড জব বলে কিছু নাই, প্রত্যেকটা এভরি জব ইজ এ জব। সেই যে জব তার চাকরি তার প্রোফাইলের সাথে সামঞ্জস্যপূর্ণ না, সেটা বাদ দিয়ে তার প্রোফাইলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যে চাকরি, সেই চাকরিগুলোতে তারা ঢুকতে পারলো। এবং এখন কিন্তু, এবং এখানে আর একটা কথা দুর্ভাগ্যজনক হলেও বলতে হয়, তখনও বাংলাদেশি কিছু প্রফেশনাল ছিল, যেমন ধরেন কিছু ডেন্টিস্ট ছিল, কিছু ফার্মাসিস্ট ছিল, কিন্তু তারা একমাত্র নিজের মার পেটের ভাই ছাড়া বা স্ত্রীর দিকের ভাই ছাড়া, বোন ছাড়া সাধারণ বাংলাদেশিকে কোনো কিছু করার কোনো উদ্যোগ না। 33 জন, 68 জন, 67 জন নিয়ে একটা বাংলাদেশ সোসাইটি বানাইলো। সেই সোসাইটিতে তারাই ঘুরে ফিরে প্রেসিডেন্ট সেক্রেটারি হয়। পরবর্তীকালে ব্যাপক বাংলাদেশিদের অংশগ্রহণের পরে এই ট্রেন্ডটা শেষ হয়েছে। এখন তাদের কোনো বাংলাদেশ সোসাইটির কুল কিনারে কোথাও দেখা যায় না, দাঁড়াইতেও পারে না, হইতেও পারে না, কারণ এখন সাধারণ বাংলাদেশ। সেই জন্য বললাম যে যে সাপোর্টটা তখনকার যারা ভালো অবস্থা ছিল দিতে পারতো, তারা দেয়নি। যারা নিজস্ব চেষ্টায় অনেকে কষ্ট করে ভালো করছে সেটা ঠিক আছে, কিন্তু 90-র পরের থেকে সেই OP1, OP2, OP3, পরবর্তীকালে DB1, এবং মনে রাখতে হবে এই বৎসরের ধারাক্রমে ধরেন যে লোকটা 90-তে DB1 নিয়ে আসছে, OP1 নিয়ে আসছে, ইতিমধ্যে তার বাপ মাকে আনা সম্ভব হয়েছে, তার বাপ মা আবার তার ভাই বোনদেরকে নিয়ে আসছে, ফলে যারা আসতেছে অধিকাংশই বৈধ। তো বৈধ আসলে তার পক্ষে ভালো কিছু করার জন্য সুযোগ সৃষ্টি হয় এবং করতে পারে। আপনি কি ধরনের মুখোমুখি হয়েছিলেন, কি ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন? সরাসরি এসে, যেমন ধরেন আমার একটা সুবিধা ছিল, আমার এখানে বন্ধুর মামা, যাকে অনেকটা আমি আমার আপন মামার মতোই জ্ঞান করি বাংলাদেশ থেকে, তারা আসার পরেই আমাকে যে বিমানবন্দর থেকে বাসায় নিয়ে গেছেন, এইটা ধরেন আমার জন্য একটা বিরাট প্লাস পয়েন্ট ছিলেন। রশিদউদ্দিন খান, অনেকে চিনেন, উনি বাংলাদেশের সুপ্রিম কোর্টের লয়ার ছিলেন, পরে এখানে লিগ্যাল এইড হিসেবে বিভিন্ন ল ফার্মের সঙ্গে উনি কাজ করতেন। ওনার বাসায় এসে আমি সরাসরি উঠি, তা ওনার সুবাদে আমি সরাসরি চাকরি পাই। এগেইন সেটা কনভেনশনালি আমার প্রোফাইলের সঙ্গে সামঞ্জস্যযুক্ত চাকরি না, কিন্তু পাই। ফলে আমার চ্যালেঞ্জটা একদম যাদের কেউ নাই তাদের তুলনায় একটু লাইটার ছিল, যাতে আমি খুব তাড়াতাড়ি আমার সুইচ ওভার করতে সুবিধা হয়েছে। তারপরে কিভাবে সার্ভাইভ করলেন আজকের অবস্থানে আসার? ওই যে বললাম যে থাকলাম, তারপরেই আমার ধরেন ওই যে যখন OP1 দিল প্রথমবার, এই OP1 আমি পাইলাম এখান থেকে অ্যাপ্লাই করে পাইলাম। তো পাওয়ার ফলে আমার স্ত্রী সন্তানরা আসার সুযোগ হয়ে গেল। তো একটা হলো যে আপনার এখানে তখন ছিল কষ্ট দুইটা। একটা ছিল যে আপনি বাংলাদেশে গাড়িতে করে অফিসে যাইতেন, আসতেন, অফিসার ছিলেন, কত কিছু ছিল। এইখানে এসে গাড়ি তো দূরের কথা, 4-4টে সাবওয়েতে দৌড়াদৌড়ি এরকম, এবং আর একজনের ওইখানে থাকেন, থাল ধুইতে হইতেছে খাওয়ার পরে, আবার কেউ নাস্তায়, এই সমস্ত জায়গা গেছে। তো যেহেতু আমার ওয়াইফ এবং বাচ্চাদের আসার সুযোগ হলো, আমি নিজে বাসা নিলাম, তখন ন্যাচারালি লাইফের যে দুইটা পার্ট কষ্ট, একটা হলো ওই কষ্ট, আর একটা পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়ার যে কষ্ট, এই দুইটা কষ্টই আমার একসাথে লাঘব হওয়া সম্ভব হলো। আমি নিজের বাসা নিলাম, আমার ফ্যামিলি আসলো, আমার বাচ্চাদেরকে এখানে স্কুলে ভর্তি করলাম।
তো ন্যাচারালি এইটা আমাদের জন্য, আমার ব্যক্তিগত জীবনে একটা বিরাট আপলিফট হলো। আহ, এখানে যে আপনি বাংলাদেশে জব করেছেন, এখানেও করেছেন, যে দুই দেশের এই যে আপনি বললেন বাংলাদেশে গাড়ি ছিল, পিয়ন অনেক কিছু থাকে এখানে, এই যে এই একই লেভেলের অফিসারদের এখানে কি অবস্থা সেটা যদি মূল্যায়ন করেন বাংলাদেশের প্রেক্ষিতে। এখানে একটা জিনিস হলো, আপনি তো জানেন যেখানে সিইও দৌড় দিয়ে যে নিজের কাপ অফ কফিটা বানায় নিয়ে আসে, এটা হলো মানুষের অভ্যাসের দাস। যেমন এখানে বাংলাদেশের যত লক্ষ লক্ষ মহিলা আছে, বাংলাদেশে তাদের সবার কাজের বুয়া ছিল, অতএব তারা ওই পানি ঢেলে কেউ খাইতো না, কেউ এখন দেখেন প্রত্যেকটা ঘরে যাবেন সমস্ত কিছু তারা করতে নিজেরাই। পারতে, নিজেরাই করতে পারতেছে। আমার নিজের একটা দুর্ভাগ্যজনক ঘটনা বলে, আমার স্ত্রী আসার আগে যে বাসায় থাকতাম, খাওয়ার নিজের যে বেড়ে খাইতে হইতো, খাওয়ার শেষে থালটা ধুয়ে রেখে আসতো, স্ত্রী আসার পরে বন্ধ হয়ে গেল, তখন আবার প্লেটটা নিয়ে বেসিনে রেখে চলে যাই যে ওয়াইফ তো এসে গেছে। এই যে যে মানসিকতার যে কষ্টটা মূলত ওখানে মানসিকতার। তা নইলে যেমন আমি তো আপনাদের দোয়া এখানে নিউ ইয়র্ক সিটি ট্রানজিটে চাকরি করছি খুব লম্বা সময়, পরবর্তীকালে বিভিন্ন কর্পোরেট এনভায়রনমেন্টে অল ওভার, মানে ডিফারেন্ট স্টেটস আল্লাহ আমাকে আইটি প্রফেশনাল হিসেবে কাজ করার সুযোগ দিছে। তো সেখানে আপনি অফিসে গেলেন, কফি মেশিন আছে, আপনার নিজের মতো কফিতে এক কাপ কফি নিয়ে কাজ করতে বসে গেলেন, ইউ হ্যাভ ইউর ওন এরিয়া, ইউর ডেস্কটপ, ইউর ল্যাপটপ, ডু ইউর থিংস। এবং এইখানে বাংলাদেশে যেমন আমাদের একটা অদ্ভুত ট্রেডিশন ছিল, এটা আমার মধ্যে ছিল, আরেকজনের মধ্যেও ছিল, যে গেলেই অফিসে বসকে দেখার সাথে সাথে মনে হইলো কে চেয়ারে আপনাকে খোঁচা মারছে, আপনি দাঁড়ায় যেতে হবে স্প্রিং এর মতো। দেখ, মানে এটা একটা, আমিও আবার আশা করতাম আমি গেলেও যে আমার নিচে আছে সে জানি দাঁড়ায়। এই যে যে, এবং এই প্রসঙ্গে আমি ভেরি রিলেভেন্টলি একটা হাদিস বলি। রসুল সাল্লাম আমাদের প্রিয় নবী বলে গেছেন তার হাদিসে, যেই শাসক, এখানে শাসক বলতে অফিসার টফিসার সবাই, আশা করে যে তার অধীনস্থ লোক তাকে দেখলে দাঁড়ায়, কেয়ামতের দিন তারা জালেম হিসেবে উত্থিত হবে। মানে কত বড় কথা। তা আমি ওইটা জানার পরে এখানে এসে জানছি, দেশে জানিনি, কারণ দেশে এই হাদিস বলে কি মাইর খাওয়ার জন্য কেউ বলে নাই। কিন্তু এখানে জানার পরের থেকে আমি আমার এখানে অফিসেও তো, আমি যখন ম্যানেজার ছিলাম, লিড ছিলাম, আমার আন্ডারে লোক ছিল, আমি কখনো, এখানে কেউ এমনিও ওঠে না, কিন্তু আমি ওটা আশাও করতাম না, এটা মানে মানসিকতাই ওটা হইতো না। যেমন আপনি কাজ করতেছেন অফিসে, আপনার বস এসে প্রথমেই জিজ্ঞেস করবে, আব্দুল, আর ইউ বিজি, ক্যান আই টক টু ইউ ফর এ সেকেন্ড, as soon as you are done can you please come over to my room। এইগুলা তো বাংলাদেশে কোথাও আমার জানা মতে দেখি নাই, যে চেয়ারম্যান বেরোনোর আগে চতুর্দিক দিয়ে পিয়ন চাপরাশি, এই স্যার বেরোতেছে স্যার বেরোতেছে, একটা যে দুর্ভাগ্যজনক অবস্থার টেনশন, সেটা যার যার অফিসের হেড। এখানে ওইগুলা নাই। এটা হলো একটা। আর একটা হলো আপনার এখানে আমি যে যেখানে কাজ করছি, এখানের ব্যাপারটা হলো জব ওরিয়েন্টেড, অ্যাসাইনমেন্ট ওরিয়েন্টেড রেসপন্সিবিলিটিস। আপনি একটা জব আছেন, আপনার জব ডেসক্রিপশন আছে, হোয়াট ইউ আর এক্সপেক্টেড টু ডু, এবং অ্যাজ লং অ্যাজ ইউ ডু ইট উইদিন দি টাইম ফ্রেম অ্যান্ড ডু ইট রাইট অ্যান্ড গিভ ইউর অল দি অ্যাটেনশন টু দি ওয়ার্ক, এইটা করার পরে আপনি কি গান শুনতেছেন না আপনি ইন্টারনেট করতেছেন, দে ডোন্ট কেয়ার। বাংলাদেশে এটা রুলটা, কাজ করো বা না করো, একদম চেয়ারে সেটে লাগিয়ে বসে থাকতে হবে, এবং স্যারদের দেখলে বারংবার ওঠানামা, এবং সময় সুযোগ পাইলে জিজ্ঞেস করা যে স্যার এই মুরগি লাগবে কিনা, বা কোনো কাজ খেদমতে লাগি কিনা, এইসব জিজ্ঞেস করা। এইটা যে ভালো পারবে তার তরতর করে উপর দিকে প্রমোশন হইতে হবে, এরকম নানান। এখনো দেখেন যে এর বেসিক কোনো পরিবর্তন হয়েছে বলে আমার কাছে মনে হয় না। না, বাংলাদেশে যে ধরেন পিয়ন থাকে, আপনার ড্রাইভার থাকে, এবং এই একটা দেখা গেল যে একজনের সিগনেচার একটা কাজ হয়ে যাওয়ার কথা, এখানে দেখা যায় 50টা সিগনেচার প্রয়োজন। 50টা সিগনেচার, এটা হলো একটা। আর 2 নম্বর হলো, অনেক দিন আগের একটা ঘটনা বলি। আমি তখন পেট্রো বাংলায়, আমাদের ডিরেক্টর অ্যাডমিন এখানে আসলেন একটা ট্রেনিং নিয়ে, যে আমাদের তখনকার চেয়ারম্যান ভদ্রলোক মারা গেছেন, এক্স আইজি, ওনার নামটা আমার মনে নেই। ওনার কাছে বললো যে স্যার অদ্ভুত জিনিস দেখে আসছি। বলে বলেন কি দেখছেন? বলে এইটাকে বলে ইমেইল। বলে কি হয় ওইটা? বলে যে সমস্ত ফাইল কম্পিউটারে আসতেছে, আপনি দেখবেন, সঙ্গে সঙ্গে আপনার কমেন্ট দিয়ে নেক্সট ম্যানকে দিয়ে দিবেন, একদিনে 10 জনের টেবিল পার হয়ে যায়। বলে তো
তো বলছে যে স্যার তো মানে এটা ভালো জিনিস। তো বলে যে আপনার কাছে তো আমার জানা মতে ফাইল আছে 6 মাসের পুরানো, তো আপনি লেখা ফাইলগুলো আগে ছাড়েন, তারপরে এগুলো মানে বলতে তো এই যে যে মেন্টালিটিটা 50টা 60টা সিগনেচার লাগবে, আবার সিগনেচার তো আপনার যত জরুরি হোক, আপনার স্যার বসতেছেন আজ 7 দিন যাবত উনি লায়ন্স ক্লাব করেন, লায়নের খেদমত করে বেড়াইতেছে, নানান রকম কাজ আছে, এইগুলা সেরে আপনার সই হইতে যতক্ষণ লাগে আপনার ওইটা ধৈর্য ধরতে হবে, তারা নাই। আর তো আছেই যে আমাদের বর্তমানের অর্থমন্ত্রী কি ন্যাক্কারজনক একটা কথা বললেন যে এক্সপিডিশন মানি, মানে ফাইল দ্রুত করার জন্য আপনি যে টাকাটা দিবেন সেটার একটা নাম বাইর করছে, ঘুষের টাকাকে এক্সপিডিশন মানি। তো এক্সপিডিশন মানি দিয়ে আগানো, এখানে কিন্তু আপনার, আমি তো আর সব কিছু জানি না, আমার যে সমস্ত কর্পোরেট এনভায়রনমেন্টে কাজ করার সুযোগ হয়েছে সেখানে দেখি নাই, এখানেও নাই, এ কথা বললে হবে পাগলামি, হয়তো এমন লেভেলে আছে যেটা আমার ধরা ছোঁয়ার বাইরে। বাট আমার লেভেলে আমি যতটুকু ছোটোখাটো কর্পোরেট এনভায়রনমেন্টে আমার গত এতদিনের 2 যুগের যে কাজের অভিজ্ঞতা, সেটার থেকে আমি নিঃসন্দেহে বলতে পারি যে এখানে ওই কারুর ফাইল, বরং যার কাছে ফাইল আসে সে খুব থাকে, উৎকণ্ঠিত থাকে যে তার কমেন্টটা যথাসময়ে দিতে হবে। এবং জাস্ট আমাদের অনেক ফাইল আছে, আপনি অবশ্য অফিসে চাকরি করেন নাই, আমার করার বাংলাদেশের অফিসের কথা, সেখানে এই যে ধরেন 13 জন অফিসার গেল, এর প্রত্যেকে শুধু কেটে সই দিয়ে পরে পাঠাইছে, শুধু কেটে সই দেওয়ার জন্য। তা এ প্রসঙ্গে আর একটা ঘটনা উল্লেখ করি, এটা প্রজন্মের লোকের জানা দরকার। শেরে বাংলায় কে ফজলুল হক, উনি যখন বাংলার গভর্নর ছিলেন, সম্মিলিত বাংলার গভর্নর ছিলেন, তখন ওনার কাছে একটা ফাইল আসলো। ফাইল আসার পরে উনি সেই ফাইলে ওনার জায়গাটা কেটে লিখছে, মানে আমাদের ওখানে কিন্তু কিছু নিয়ম ছিল ফাইলে, যেমন কেরানিরা সব লিখবে ডাইন দিয়া, অফিসাররা সই করবে বাঁ দিয়া। তো শেরে বাংলা ওই কেটে লিখছে, আই এগ্রি উইথ দি লিটল গাই হু সাইন্ড অন দি রাইট। তার মানে ওই কেরানির পরে বাকি সব খালি কাটছে আর সই করে আসছে, প্রস্তাব তো সেই দিছে, প্রস্তাবক তো সে। তো সেই জন্য আমি বলছি যে আমাদের এই যে যে সময় কোনো দরকার নাই, যার যেখানে ফাংশন নাই সে সেখানে কি কেন সিগনেচারটা কেন করবে, কেন করতে হবে, ওই যে হায়ারার্কি বলে, সোকল প্রোটোকল বলে, এইগুলা করে করে জিনিসটাকে দুর্বিষহ করা এবং ঘাটে ঘাটে লোকের নাকানি চুবানি খাওয়ার যে একটা বন্দোবস্ত, সেটি করা। এখানে যে আরেকটা আমি যে বিষয়টা বললাম যে পিয়নের যে কাজটা থাকে এখানে অফিসে, আপনার অফিস চালাইছেন এখানে, এখানে কোনো পিয়নের আমার function বাংলাদেশে আমার এখানে আমি কোনো পিয়ন দেখি নাই। আমি এখানে আমার যে সমস্ত অফিসে যে সমস্ত কাজ আছে আমি দেখছি, যেমন ধরেন আমি জানতাম যে এই ইসের মধ্যে, ক্লোজেটের মধ্যে কলম পাওয়া যায়, স্ট্যাপল পাওয়া যায়, সমস্ত কিছু, whenever I needed I would go take it from there। পানি খাইতে হইলে ওই যে ট্যাপ ওখানে আছে, আপনার বোতল আপনি নিয়ে এসে খাবেন আপনার ইসে, কফি খাইতে হলে কফি বানানোর জায়গা আছে। আর কি কারণে আপনার পিয়নের দরকার হবে, মানে আপনার তো এই বাংলাদেশের মতো, আমি আমার নিজের জীবনের অভিজ্ঞতাতে বলছি, আমি নাম বলবো না, একজন বাংলাদেশে ব্যাংকের সর্বোচ্চ কর্মকর্তার অফিসে আমার যাওয়ার সুযোগ হয়েছিল। দুপুরবেলা বললো যে স্যার, বাইরের থেকে তার সিনিয়র কোঅর্ডিনেশন অফিসার বললো যে স্যার খুবই ব্যস্ত, এখন ঢুকবেন না, ওই যে বাতি লাল। তা যেভাবেই হোক আমার সঙ্গে ওনার পরিচয় ছিল, আমি বললাম যে লাল নীল যাই থাকুক আমার ঢুকতে হবে। তো উনি মানা করতে করতে আমি দরজা খুলে ঢুকে গেছি, দেখি যে স্যার চোখ বন্ধ করে আধুনিদ্রায় আছে আর ওনার পিয়ন পা টিপতেছে। এইটা হলো তার সবচাইতে ব্যস্ততম মুহূর্তের একটা। তো এরকম অনেক কিছু আই ক্যান টেল, যেগুলার পার্ট আমরা সবাই, আমি জানি না, হয়তো একদিন আমি যদি এই দেশে না এসে কিছু এরকম হইতাম, আমিও হয়তো আমার পিয়নকে বলতাম যে বিজি লাগায় পার্টি। এই জিনিসগুলো আমাদের খুবই খারাপ এখানে, সেই জিনিসগুলো। আরেকটা যে ড্রাইভারের যে একটা বিষয় দেখি এখানে, আমরা তো প্রায় কোনো গাড়ির যে একজন লোক কাজ করে, সে ড্রাইভিং করে, সেই কাজটা করে, কিন্তু বাংলাদেশে দেখা যায় না, যে এখানে শুধু একটা জিনিস আপনাকে বলি যে সোফার্ড কার, যেটা সোফার্ড কার যে নাই একদম তা না। তা এখন ধরেন জেপি মর্গান চেজের চিফ এক্সিকিউটিভ হ্যাজ এ সোফার্ড কার, কারণ সেটার পিছনে কারণ অন্য, কারণ এইটা না যে আমি কেন চালাবো, ওই লোকই যখন ওর ড্রাইভার নামাই দিয়ে চলে আসে
রাত্রে ক্লাবে যাওয়ার সময় নিজের মার্সিডিসটা বাইক করে চালায় চলে যায়। এখানে সবাই ড্রাইভিং জানে। আর ড্রাইভিং না জানলে তো ভালো জবও পাওয়া যাবে। ভালো যাওয়া পাওয়া যায় না। আর একটা হইলো, যেমন ধরেন আর একটা আছে যে, যেমন ধরেন সময় বাঁচানোর জন্য অনেক অফিসার দেশে আছে যারা ভেরি হাই র্যাঙ্কিং অফিসার, যাদের প্রতিটি মুহূর্ত ইম্পর্টেন্ট। তার কমিউটের টাইম লাগে 1.5 ঘন্টা 2 ঘন্টা। এই 1.5 ঘন্টা যদি তার গাড়ি চালায় যেতে হয়, তাইলে সে অনেক কাজ আর করতে পারবে না। সেই জন্য তাদেরকে এই যে বলে যে আমরা সবাই দেখি লিমোজিন সার্ভিস, ট্যাক্সি সার্ভিস অফিস থেকে প্রোভাইড করা হয়, যেহেতু সে যাওয়ার সময় ওই সময় এখন যেহেতু ইমেলের যুগ, ডিজিটাল যুগ, সেই সময় অনেক কাজ কভার করে ফেলতে পারছে, সেই জন্য গাড়িতে বসে করতে পারছে, এই জন্য দেওয়া হয় লিমোজিন। কিন্তু এই যে যে ভ্যানিটির জন্য যে উনি অমক, ওনার একটা গাড়ি লাগবে, উনি অমক, এন্টাইটেলমেন্ট গাড়ি, সেটা না। এন্টাইটেলমেন্ট ডিউ টু দি ওয়ার্কলোড, নট বাই দি পজিশন, জাস্ট বাই দ্যাট পজিশন। আপনি এখানে দেখেন কত, আপনারা সাংবাদিক হিসেবে কত বড় বড় জায়গায় যাওয়ার সময়, কিন্তু আবার এইখানে দেখবেন এই বাংলাদেশের কনসাল জেনারেল, যিনি বাংলাদেশের হিসেবে একজন জয়েন্ট সেক্রেটারি বা ওই সমমানের হবে, বা ইন্ডিয়ার, আমি শুধু আমার দেশের বলতেছি, বিভিন্ন দেশ থেকে, আমি সমস্ত দেশের কথা বলছি, তাদের দেখবেন ওই যে গাড়ি নিচে নামার আগে দৌড়াইতেছে পিয়ন, যে স্যার নামতেছে, গাড়িগুলো ভিতরে ঢোকার পরে উনি লাগাবে না, সে লাগাই দিয়ে যায় বসবে, তারপরে একজন ফাইল নিয়ে যাবে, বাংলাদেশের থেকে কাজের লোক নিয়ে আসবে, আসার পরে এটা তো কতবার কাজের লোক নিয়ে তো কেলেঙ্কারি হলো, এখানে মামলা হলো। মামলা তো একটা হইলে ঠিক ছিল, কয়েকটা হয়েছে। এবং কাজের লোক এনে প্রথম যে সর্বনাশটা করে, এখানে কিন্তু দেশে একটা আইন আছে, আপনি জাতিসংঘে করেন, যেখানেই করেন, আপনি আমেরিকান লেবার অ্যাক্টের বাইরে যেতে পারবেন না। অর্থাৎ যদি এখানে মিনিমাম ওয়েজ $10 থাকে, আপনার কাজের লোককে আপনি $10 দিতে হবে। এটা আপনি আসার আগে এমবাসিতে প্রত্যয়ন করে আসছেন। এবং এবং যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, বাসায় কাজের লোক রেখে দিবেন, অতএব তার ডিউটি আওয়ার 90 ঘন্টা নয়। যদি 90 ঘন্টা করে, 40 ঘন্টা দিয়ে বাকি 50 ঘন্টার ওভারটাইম দিতে হবে। তো এই যে যে পরিস্থিতি, এইটা তো কেউই ফলো করে না, করে তো নাই। তার উপর কিছু কিছু, আমার নিজের পরিচিত একটা ফ্যামিলি আমাদের খুব ঘনিষ্ঠ বাংলাদেশে ছিল, বাংলাদেশে তাদের সঙ্গে আমাদের একটা যথেষ্ট, আমার চাইতে আমার ওয়াইফের বড় বোনের বান্ধবী, তার হাজবেন্ড, আমি নাম বলবো না, এখানে পোস্টিং নিয়ে আসলো, মাঝে মধ্যে আমাদের দাওয়াত করতো, এই যে ফরেস্ট হিলসে সব যে থাকে সেখানে থাকতো, যাইতাম, কথা টথা হইতো, ভাল লাগতো। হঠাৎ করে দেখি তার নামে কেস। কেস মানে যে সেই মহিলাকে সে ওই যে যা একটা আমাদের জানি না কোথা থেকে এইটা ট্রেডিশন হয়েছে, বাংলাদেশের সব ঘরের মহিলাদের একটাই অভিযোগ, তারা খুন্তি দিয়ে কাজের লোকের স্যাক দিবে গরম করে। এটা কিন্তু স্ট্যান্ডার্ড। কি করছে? খুন্তি দিয়ে স্যাক দিছে। তাই খুন্তি দিয়ে স্যাক দিছে, যে কোনো ভাবে হোক। ওই সময় একটা মহিলা কর্মী, যারা এই মহিলাদের ব্যাপার নিয়ে কাজ করতো, তার সঙ্গে আমার পরিচয় ছিল। সে আবার হইলো এই যে বাংলাদেশের খুব নাম করা ভিলেন ছিল, যে এখনো করে বোধহয়, সবচেয়ে নাম করা ভিলেন যে আহমেদ শরীফ, আহমদ শরীফের প্রথম স্ত্রী। উনি আমার ওখানে থাকতো কিছুদিন, উনি আবার মহিলা এইসবের সঙ্গে জড়িত। উনি সেই মহিলাকে এনে আমাকে দেখাইলো। দেখার পরে বাকি যে কয়দিন তারা ছিল, পরে কোনোভাবে ওই যে ডিপ্লোম্যাটিক ইটি নিয়ে চলে গেছে, আমি আর যাইনি তাদের বাসায়। এবং পরবর্তীকালে তারা কিভাবে মাপটাপ চেয়ে কেস উঠায় এসে আবার ছেলে না মেয়ের বিয়ে দিছে এখানে, আমাকে দাওয়াত করছিল। আই রিফিউজ টু গো দেয়ার। যে অ্যাটলিস্ট এতটুক তো আমার করতে হয়, যে বিবেকের খাতিরে, যে একটা মানুষ এরকম। তো সেই জন্য বললাম যে ওই কাজের লোক সমস্ত কিছু। আরো একটা ফ্যাক্টর আমার মনে হয় বলা উচিত, সেটা হইল আগে বাংলাদেশে যে প্যাটার্নটা ছিল, কোনো ওয়াশ মেশিন তো কারোর বাসায় ছিল না, গ্যাসের চুলা ছিল না, কাঠের চুলা ছিল। আপনার এই যে যে ওয়াশ বেসিন, এই যে নিম পাউডার, এই যে সমস্ত দিয়ে যে ফ্যাসিলিটি, এখানে যে আমাদের মহিলারা বা সবাই যে কাজ করতে পারছে, বিকজ অফ দি ফ্যাসিলিটিস অ্যাভেলেবল রাইট ডাউন দেয়ার। কোনো চিন্তা করতে হয় না। আপনার তো বাসায় একটা লোক লাগবে পানি এনে দেওয়ার জন্য, একটা লোকরে লাগবে শুধু কাপড় কেচে দেওয়ার জন্য। তা এখন কিন্তু বাংলাদেশেও চেঞ্জ শুরু হয়েছে, যে সমস্ত জায়গায় যারা
মেশিন এফোর্ড করতে পারে। ঘরে কাজের লোক তো রাখা এমনি অ্যাভারেজ লোকের পক্ষে খুব ডিফিকাল্ট। 8,000, 5,000, 10,000 টাকার নিচে পাওয়া যায় না। তারপরে নানান হাসির শর্ত, নাটক দেখবো, স্টার আছে কিনা, এসব তো গল্প আছেই। সেজন্য অনেকে কিন্তু যাদের বাসায় এগুলো অ্যাকোমোডেটেড করা যায় এবং একটা দুইটা বাচ্চা, তারা কিন্তু এইগুলো এখন অ্যাভয়েড করা শুরু করতেছে বাধ্য হয়ে পরিস্থিতির কারণে। এখন বাংলাদেশের আমি বিষয়গুলো এই জন্য বলছি, আপনি এখানে অফিসে কাজ করেছেন জি। দীর্ঘদিন এবং বিভিন্ন অফিসে যাচ্ছেন, ব্যাংকে যাচ্ছেন, বিভিন্ন জি। অফিস আদালতে যাচ্ছেন। এখানে যে সিস্টেমগুলা আসলে বাংলাদেশের কি করা প্রয়োজন, আপনার পরামর্শ কি? না, বাংলাদেশে আই উইল টেল ইউ দিস, বাংলাদেশেও কিন্তু প্রভূত উন্নতি হয়েছে, যে জিনিসগুলো আমাদের অবশ্যই মনে রাখতে হবে। আজকে বাংলাদেশের প্রাইভেট সেক্টর বাংলাদেশের 70 থেকে 75% ইকোনমি যে ডেভেলপমেন্ট, তার জন্য তারা দায়ী। আজকে বাংলাদেশের ইয়াং এন্টারপ্রেনিয়ার্স এবং আগের যারা এক্সপেরিয়েন্সড এন্টারপ্রেনিয়ার্স, তাদের কম্বিনেশনে বাংলাদেশ কিন্তু আজকে একটা নতুন যুগে প্রবেশ করতেছে। এখন শত সহস্র বৎসরের যে পুরনো জরা জীর্ণ সমস্ত পরিবেশকে ঝেড়ে মুছে আগে যাওয়ার জন্য, আপনি যদি একটা প্রাইভেট ব্যাংকে যান, ইউ উইল সি দি ট্রিটমেন্ট ডিফারেন্ট। আপনি যদি একটা সরকারি ব্যাংকে যান, ইউ উইল সি দি ডিফারেন্স। আপনি সচিবালয়ে একটা ফাইল মুভ করতে যান, আর একটা প্রাইভেট অফিসে আপনার কোনো কাজ নিয়ে যান, ইট ইজ রাত এন্ড দিন, মানে ডে অ্যান্ড নাইট ডিফারেন্স। সেগুলো আছে। এখন বাংলাদেশে একটা জিনিস হচ্ছে কি, যে এর পিছনের কারণটা যদি আপনি লক্ষ্য করতে যান, পিছনের কারণ হইল যে অনেকাংশে রাজনৈতিক যে পক্ষপাতিত্বমূলক এটা আচরণ, সরকার বারবার পরিবর্তনের কিন্তু এইগুলো কিন্তু থেকেই যায়। সেই আমি কিন্তু একটা সরকারের কথা বলতেছি না, ডোন্ট গেট মি রং, আমি বলছি সমস্ত সরকারের সময় রাজনৈতিক প্রভাব থাকলে কি হয়। আমার নিজের জীবনের একটা ঘটনা আপনাকে বলি, যেহেতু আজকের আলোচনাটা কোনো খোলামেলা। আমি বাংলাদেশে গেছি, তখন আমার দল ক্ষমতায়, সবাইকে চিনি টিনি, সবাই আমাকেও চিনে। তা আমি গাড়ি দিয়ে আসতেছি, ড্রাইভার এক বাসায় যাব, তাড়া করতে হবে, বললো যে স্যার এখানে উল্টা। আমি বললাম যে উল্টা সিধা যাইতে থাক, আমি আছি, ভয়ের কিছু নেই। সে গাড়ি নিয়ে ঢুকে গেল, ট্রাফিক ঠেকাই দিছে। আমি তো আমাকে চিনে কিনা এইসব প্রশ্ন টশ্ন করতেছি এবং বললাম যে তোমার এত বড় আমার গাড়ি, এসব। এর মধ্যে একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার ট্রাফিক আসছে, সে এসে আমাকে বলতেছে যে কি হয়েছে ভাই, আপনি খুব উত্তেজিত মনে হচ্ছে। না, আমি এরকম আমেরিকার এই সেই বলে, এখানে অমুক তমুক বলে বললাম যে আমার গাড়িটা যাচ্ছে, ও আটকায় দিছে, আমার ফ্লাইট আছে, তাড়া আছে, যাইতে হবে, এটা খুব অন্যায় কাজ। তো ওই ছেলেটা আমাকে বলছে, আমার জীবনের এটা একটা শিক্ষা। ওই ইয়াং ছেলে, বাট অ্যাসিস্ট্যান্ট কমিশনার। সে বলতেছে যে কিছু মনে করেন না ভাইয়া, আমি বহুদিন নিউ ইয়র্কে জাতিসংঘের থেকে একটা অ্যাসাইনমেন্টে ছিলাম, তা আপনি কি আমাকে উল্লেখ করতে পারেন যে নিউ ইয়র্কের কোন রাস্তায় আপনি এরকম উল্টা যে পার পেয়ে যেতেন? আমি অসম্ভব লজ্জা পাইছি এবং আমি মাপ চেয়ে যে ভাই আপনার যে শাস্তি, যে টিকিট দেন, আমার জীবনে বেঁচে থাকতে আমি আর এই ধরনের কাজ করব না। এটা আমার রিয়েলাইজেশন। এমন তো হইতেই পারতো আর একজন, যে সে হয়তো এই রিয়েলাইজেশনের বদলে ওকে কিভাবে বদলি করে একটা দেখায় দেওয়া যায়, সেই টেন্ডেন্সি হইতে পারে। এই জন্য বলছি যে এটা একটা সরকারের কথা বলছি না, এটা সমস্ত সরকারের আমলেই কিছু সুবিধাভোগী, যাদের রাজনৈতিক পদ পদবি পরিচয়, অথবা আমলাদের মধ্যে খুব বড় ধরনের আমলা, আত্মীয়, দুলাভাই থাকে, এরকম যেগুলা থাকে, তারা এইগুলার করে। এবং অফিসে সবসময় আপনি গেলে অলওয়েজ দেখবেন যে আপনারা যে লোকটা বসায় রাখছে, সে কিছুক্ষণ আপনার সঙ্গে একটু আলাপ করে, জি কেমন, কোথা থেকে আসছেন। এই অল্প 4-5 মিনিটের মধ্যে তারা বোধহয় পৃথিবীর সেরা ডিটেকটিভ, সে বের করে ফেলে যে আপনার আসলে কোনো এই মন্ত্রণালয়ে কোনো উচ্চ পদস্থ কেউকে আপনি চেনেন কিনা। যদি টের পেয়ে যায় যে চেনেন না, তাহলে তো আপনার ফলো থ্রু ওইভাবে হবে। আর যদি জানিয়ে যায় যে চিনেন, তখন তো চাটা পানি খাওয়ায় বলবে যে যাওয়ার আগে স্যারকে একটু বলে যান, আমি খুবই ভালো নোট দিচ্ছি, আপনি নিয়ে ওখানে জানেন। কারণ আমি দুই সাইডই দেখছি। অতএব এই যে যে টেন্ডেন্সি, এটার থেকে বের হয়ে আসতে হইলে প্রথমত বাংলাদেশে সমস্ত যারা ক্যাডার্স অ্যান্ড যে সমস্ত অফিসার্স আছে, এই সমস্ত অফিসার্সদের বেতন বাড়ানো হয়েছে, এটা গুড। একই সঙ্গে তাদের যে মোরাল ডেভেলপমেন্ট, মোরাল বুস্ট আপ,
যে কেন এটা করা যাবে না। কারণ আপনি বিশ্বাস করেন বাংলাদেশে যারা সেক্রেটারি হয়, বাংলাদেশে যারা বড় বড় আমলা হয়, তাদের অ্যাটলিস্ট ইফ নট মোর 90% লোক বাংলাদেশের গ্রাম থেকে আসছে। দুর্ভাগ্য এই যে তারা যখন এই তকমাটা পেয়ে যায় তখন আর মনে গ্রামের থাকে কথা না মনে থাকে না। যে তার গ্রামের সেই চাচা খালু গরিব লোকটা, ইভেন তার বাবা মা কি কষ্ট করে তাকে এখানে আনতে হয়েছে, এটা আর মনে থাকে। তখন মনে হয় যে আই গট ইট। এবং সেইটার থেকে মুক্ত হইলে, এবং একই সঙ্গে আমি একটা কথা অবশ্যই আমি যেখানেই যাই বলি, কারণ আমি মনে করি এই কথাটা যদি এত বড় গুরুত্বপূর্ণ না হইতো, তাইলে 1400 বছর আগের থেকে এখন পর্যন্ত আমি যত জায়গায় এসে যাই, জুমার নামাজে যাই, এই কথাটা কেন বলে শেষে, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল, লাস্টে বলে না, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কুরুন ফাযকুরুনি আযকুরুকুম অশকুরুলি ওয়ালা তাকফুরুন। তো প্রথম কথাটা যেটা আমি বলছিলাম, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল, এই যে আমরা ছোটবেলায় ভয়ের থেকে জুম্মার নামাজেতে শুনছি, কিন্তু জীবনে কিন্তু 90% লোকরা আমি জিজ্ঞেস করছি মানেটা জানে না। ও খালি এইটুক জানে যে এইবার দাঁড়ানোর সময় হয়েছে, এই লাইনটায় আসলে সবাই আমরা বুঝি যে এইবার বসাতে উঠতে হবে, কিন্তু হুজুর যে কি বললো এটার খেয়াল করে না। কত বড় অমীয় বাণী আমার নবী এই জায়গায় বলে গেছেন যে নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিতেছে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য। চিন্তা করেন, আপনি এই একটা জিনিস সব ফেলে দেন, অবিল এহসান, এই দুইটা জিনিস প্রতিষ্ঠিত করেন, সারা বাংলাদেশ কেন পৃথিবীর কোথাও আর কিছু করা লাগবে না। ন্যায় শাসন আর বলছে এহসান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে হুজুর এহসানটা কি? এহসান মানে কি যে উনি আমার সঙ্গে ভালো ব্যবহার করবে, আমি ওনার সঙ্গে ভালো ব্যবহার করবো বলে না। ইউ উইল কম্পিট, ও তোমার সঙ্গে যত ব্যবহার ভালো করবে তুমি তার চেয়ে ভালো করতে হবে, যে তোমার সঙ্গে খারাপ ব্যবহার করবে তার সঙ্গে ভালো করতে হবে। এখন আপনি আমাকে বলেন, পৃথিবীর যে কোনো সোশ্যাল সায়েন্টিস্ট কেন বলেন, যদি এই দুইটা জিনিস একটা দেশ অ্যাচিভ করতে পারে, মানুষের মধ্যে আসে, আপনার জীবনে আসলে, আপনার বাসায়, আপনার পরিবারে, আপনার সমাজে এই জিনিসটা যে সুশাসন, ন্যায় বিচার, তো বাংলাদেশে ওই যে বললেন যে এটা উন্নতি হইতে পারে কি ন্যায় বিচার। এইখানে আপনারা যদি আমি কিছু করতে চাই, আপনি 911-এ কল দিবেন, পুলিশ আসতে থাকবে। পথে কোনো এমপি কংগ্রেসম্যান কারুর বাবা ওইখানে ফোন দিতে পারবে না যে যায় না। আর আমাদের ওইখানে তো বুঝেন, ফোন দিয়ে প্রথমে এই বলবে যে কে করতে বলতেছেন, এরকম নানান ধরনের। সেই যে ন্যায় বিচার, এই যে আমরা তো কথার আগে সমস্যা হলো আমাদের প্রথমেই চলে যাই কি বিখ্যাত কি পলিটিক্যাল সায়েন্টিস্ট অ্যারিস্টটল কি কইছে, ওই প্লুটো কি কইছে। আই এম নট ডিসরেসপেক্টিং দেম, বাট ইউ বিং এ মুসলিম ইউ শুড অলসো নো হোয়াট ইউর প্রফেট সেড, এবং ইফ দ্যাট ইজ রেলিভেন্ট। তো সেটা চাইতে রেলিভেন্ট তো আমি আর কিছু দেখি না। আরেকটা বিষয় যে আপনি এখানকার অফিসের কথা বললেন, বাংলাদেশের যে অফিসের যে নিয়ম কানুন যেভাবে চলছে, যে অনেক পুরানো নিয়ম, সেইগুলোর ক্ষেত্রে যে কোনো সংস্কার প্রয়োজন মনে করেন কিনা? আপনার যে কথাটা আমি আবার বলবো, এখানে সংস্কার, আপনি যত কিছু আইনে সংস্কার করেন, এই আইন বাস্তবায়ন যারা করবে সেই মানুষগুলা যদি চেঞ্জ না হয়, আইন জাস্ট এই আইন দিয়েই আপনি বাংলাদেশের সবচেয়ে ভালো শাসন দিতে পারবেন। কিন্তু আপনার জেলখানার কোডে আছে, যেই লোক জেলে ঢুকে যাবে সে কি কি পাবে এবং কি কি পাবে না, এটা আইন আছে। আপনার জেল কোড কোনো চেঞ্জ না করে খালি এইটুকু ইমপ্লিমেন্ট করে, কিন্তু আমরা কি দেখি বাস্তবায়ন, আইনের ওই যে ন্যায় বিচার। সেটা তবে আমরা আসলে অনেক বিষয় আলোচনা করেছি, যে বিষয়গুলো আসলে আমাদের অনেকেরই জানার না, থ্যাংক ইউ। বিষয় ছিল। তো আপনি বিএনপির সদ্য প্রাক্তন প্রেসিডেন্ট, যুক্তরাষ্ট্র বিএনপির, তো এই যুক্তরাষ্ট্র বিএনপি এখানে কবে গঠিত হয়েছিল, এবং আসলে এখানে বহির্বিশ্বে অর্থাৎ যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশে দেশীয় রাজনীতি আসলে ইয়েটা কি, লক্ষ্যটা কি? লক্ষ্য মানে ওই যে আপনাকে এইভাবে বলি যে প্রবাসীরা, পলিটিক্যাল পার্টি অ্যাসাইড, কিন্তু যারাই দেশ থেকে বিদেশে আসে, বিশ্বাস করেন সবার একটা নারীর টান থাকে, এবং প্রবাসে থাকলেও সারাক্ষণ দেশের একটা ওয়েলবিং নিয়ে মানুষের মধ্যে একটা চিন্তা থাকে। তারই ফলশ্রুতিতে
যখন আমাদের ৭১-এর স্বাধীনতা যুদ্ধ হয় তখন কিন্তু লন্ডনে বলেন, আমেরিকায় বলেন, সমস্ত জায়গায় প্রবাসীরা ঐক্যবদ্ধ হয়ে অর্থ সংগ্রহ করছে, এর জন্য সংগ্রাম করছে, লন্ডনের রাস্তায় রাস্তায় বিক্ষোভ করছে, এই সরকারের বিরুদ্ধে অনাস্থা দিছে, পাকিস্তানের বিরুদ্ধে। তখন পলিটিক্যাল কোনো একটা ফরম্যাটে হয়নি। আমাদের দেশ স্বাধীন হওয়ার পরেও এখানে পলিটিক্যাল কোনো কিছু ছিল না। কিন্তু যখন ব্যাপক হারে বাংলাদেশিরা এখানে আসতে শুরু করলো, যা হয় আমি আপনাকে শুরুতেই প্রথম বলছিলাম যে অনেক বাংলাদেশের মানুষ বা বাঙালিরা একত্রিত হইলে তিনটে জিনিস অবিসম্ভাবী ঘটে। প্রথমে বিবাদ, দ্বিতীয় বিভক্তি, তারপরে রাজনীতি। এবং তারই অনিবার্য ফলশ্রুতিতে এইটা হয়েছে। এখানে যখন প্রথম শুরু হলো স্বাধীনতার পরে খুব লার্জ স্কেলে বাংলাদেশের কোনো শাসন ব্যবস্থার বিরুদ্ধে যে অবস্থান প্রবাসীরা নেওয়া শুরু করলো, সেটা হলো স্বৈর শাসক হোসেন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে। ওইটাই একটা সময় যখন শুধু এরশাদ বাদে বাকি সমস্ত রাজনৈতিক দল, সেটা জামাত বলেন, আওয়ামী লীগ বলেন, যে বিপ্লবী দলগুলি বলেন, বিএনপি বলেন, সবাই একত্রিত হয়ে এর বিরুদ্ধে করছে। তখন প্রবাসে এই স্বৈরাচার বিরোধী আন্দোলনের জন্য কমিটি ফর ডেমোক্রেসি এই নাম দিয়ে একটা সংগঠন করা হয়, যেখানে বিএনপি ছিল, আওয়ামী লীগ ছিল, সমস্ত দল মত জাসদ যা সবাই ছিল, একসাথে করত। এরই মধ্যে হঠাৎ করে কাউকে, এবং তখন কথা ছিল যে আমরা এই প্ল্যাটফর্মে এরশাদের পতন পর্যন্ত নিয়ে যাব, কিন্তু এর মধ্যেই আওয়ামী লীগ নিজের ইউনিক অবস্থান তুলে ধরার জন্য তারা প্রথমে তাদের দল ঘোষণা করে। তো আপনি জানেন যে বাংলাদেশে যে যেভাবেই বলুক, একতরফা বলতে গেলে হবে না। বাংলাদেশে যদি 10 জন আওয়ামী লীগ থাকে, 10 জন বিএনপি আছে, কিছু নিউট্রাল লোক আছে। ভারসাম্য, কোনো সময় বিএনপি 9 হয়, তারা 11, কোনো সময় তারা 9 হয়, বিএনপি 11 হয়। তার প্রমাণ রাজনৈতিক নির্বাচনেও দেখা গেছে, এক সময় বিএনপি 2/3 নিয়ে চলে গেছে, আবার তারা আসছে এরকম। তো যখন এরকম একটা পরিস্থিতি হইল, তখনই প্রবাসে যারা বাংলাদেশের রাজনীতির সঙ্গে সক্রিয় ছিল, তারা বলে যে এখানে আওয়ামী লীগের কমিটি হয়ে গেল, তাহলে বিএনপিরও একটা কমিটি হওয়া দরকার। এবং সেই অনেকটা রিয়েক্টিভ হয়ে, বিএনপি ডিড নট ওপেন ইটস পলিটিক্যাল পার্টি ফার্স্ট, এটা আওয়ামী লীগ প্রথমে শুরু করছে। পরে বিএনপি যেহেতু মনে করছে যে আগে তো কমন প্ল্যাটফর্ম ছিল, এখন আওয়ামী লীগ হয়েছে, আওয়ামী লীগ তার অবস্থান থেকে বক্তব্য দিবে, অতএব সেই আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থানগত বক্তব্যের মানে উপযুক্ত যথোপযুক্ত জবাব দিতে হইলে তাইলে আমাদেরও এখানে একটা সংগঠন করা দরকার। তারই ধারাবাহিকতায় এই বিএনপি সৃষ্টি হয়। 1988-তে এখানে একটা যাত্রা শুরু হয়। দেশে এখানে আপনি জানেন যে যুক্তরাষ্ট্রে বিশেষ করে বিভিন্ন দেশের কিন্তু আমরা বিএনপি আওয়ামী লীগকে যতটুকু না সক্রিয় দেখি, অন্য দেশের পলিটিক্স কিন্তু, দেশীয় পলিটিক্স কিন্তু এখানে এইভাবে সক্রিয়ভাবে দেখা যায় না। এটা হলো কি যে আপনি নির্ভর করে, আপনাকে এই কথাটা আমি অনেক জায়গায় বলছি, এখনো বলি, সারা পৃথিবীতে আর একটা দেশের কথা বলেন তো যারা ভাষার জন্য শহীদ হয়েছে? বাঙালি ছাড়া আর কেউ হয়েছে? আমাদের পশ্চিম বাংলার বাঙালিরা হয়েছে? তাদেরও তো ওই একই অবস্থা, তাদের বাংলা তো রাষ্ট্রভাষা না। তার মানে কি বলা যাবে যে সারা পৃথিবীর কেউ ভাষার জন্য মরে না, আপনারা মরলেন কেন? আমি বলছি যে বাঙালি আজকের কথা না, সেই সৈয়দ মুজতবা আলী ব্রিটিশ আমলে তার ওই চাচা কাহিনী পড়েন, সেখানে সে লিখছে যে 2 জন জার্মান একত্রিত হইলে তারা একটি ব্রিজ বানায়, 2 জন বাঙালি একত্রিত হইলে 2টা রাজনৈতিক দল গঠন করে। দিস ইজ দি ট্রেডিশন অফ আস। আমি বলছি যে কাউকে আমি মূল্যায়িত করছি না, এটা আমাদের নেচারে। তবে আমরা আবার অনেক কিছু কিন্তু জানিও না। আগে আমরা মনে করতাম, আমাদের অনেকে বলতো এই আপনারা যে জাতিসংঘের সামনে চেঁচামেচি করেন টোরেন, পৃথিবীর কোনো দেশ তো যায় না। তা যে দেখলাম, এবারও দেখলাম রাশিয়ান পুতিন সমর্থক এক পাশে, পুতিনের বিরোধী এক পাশে, ইউক্রেনের লোক করতেছে, লাটভিয়ার লোক করতেছে, ভারতের শিখরা করতেছে, পাকিস্তানের MQM করতেছে, সারা পৃথিবীর লোক এখানে করতেছে। এবং আমি যখন সাভানা জর্জিয়ায় চাকরি করি, তখন একজন পাকিস্তানি ছেলের সঙ্গে দেখা হলো। সে যখন শুনলো আমি বিএনপির প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের, সে বলল যে আমি শিকাগো একটা বড়োর কথা বলল, যে ওই বড়োর মুসলিম লীগের জেনারেল সেক্রেটারি।
তা সে যদি শিকাগো বড় মুসলিম লীগের জেনারেল সেক্রেটারি হইতে পারে, নিশ্চয়ই তাদের ন্যাশন ওয়াইজ একটা দল আছে, মানে আমরা যেটা জানি না। এখন কিছুদিন পরে আবার আগে বলতো যে জাতিসংঘে যায় না, ইদানিং আবার একজন কয়ে যে আপনারা এয়ারপোর্টে যান না। আমি বলছি গেলে এয়ারপোর্টটা কেমন লাগে, আমি বললাম আগে বলতেন জাতিসংঘে যায় না, খারাপ দেখা যায়, এখন এয়ারপোর্টে ডিফারেন্সটা কি? আর আপনি কি ওই জামানায় ফিরে যেতে চান? আগের পরিস্থিতি কিন্তু আমি আপনার আমার নিজের চোখে দেখা, বাংলাদেশে আমার গ্রামের বাড়ি আব্বা আমার সাথে বেড়াইতে গেছি, কিছুক্ষণ পরেই দেখলাম চিৎকার, একটা মহিলা কেন্দ্রে গড়ায় যেতেছে, কান্না করে গড়ায় যেতেছে। এবং আমরা ওই ছোট বয়সে উৎসুক হয়ে তাকায় দেখি তার হাজব্যান্ড তার গলার উপরে ডাল, গাছের ডাল ভেঙে তারে দিয়ে পাড়াইতেছে। এবং সমস্ত লোক, কিছু কিছু ইয়াং ছেলেরা উত্তেজিত হচ্ছে, মুরব্বীরা বলতেছে এই এটা স্বামী স্ত্রীর ঝগড়া যায় না, স্বামী স্ত্রীর ঝগড়া যায় না। অর্থাৎ এক সময় মানুষ মনে করতো যে স্বামী স্ত্রীর ঝগড়া করে স্বামী স্ত্রীকে মেরে ফেললেও এটা ইন্টারনাল ব্যাপার, ওইরকম ভাবে এখন কিন্তু না। আপনি টোকা মেরে দেখেন, সঙ্গে সঙ্গে পুলিশে দিবে। বাংলাদেশ হলে কি বলতো, মেয়েটা কোন বংশের মেয়েরে পুলিশে খবর দিল কেন, স্বামী মারছে এইটা পুলিশে জানাইতে। এই যে চেঞ্জ আজকে বৈশ্বিক বাস্তবতায় দেখেন, বার্মা মায়ানমারের যে এখন অং সুং চি যে প্রধানমন্ত্রী হইল ২৬ বছর পরে, কিভাবে হয়েছে? হাও, তার দেশে আন্দোলন করে। তার দেশে তো 2 দিন বেরোয়ছিল মিলিটারি গুলি খেয়ে পাখির মতো মরার পরে, এই 25 বছরে কোনো মিছিল হয় নাই। তারপরে ওই জান্তা নির্বাচন দিল কেন? দিল বিদেশি প্রেশার ছিল। ওবামা পর্যন্ত যে তার সঙ্গে দেখা করে আসছে, মার্কিন ফরেন মিনিস্টার যে দেখা করছে, ইউরোপিয়ান ইউনিয়ন চাপ দিতেছে। এক পর্যায়ে মায়ানমার এই চাপ আর সহ্য করতে না পেরে গণতন্ত্র ফিরে দিচ্ছে। আজকের যে বাস্তবতা, আপনি বাংলাদেশ বলেন, পাকিস্তান বলেন, কোনো জায়গায় তো আপনি এখন আন্দোলনের প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে। আপনি আমাদের সময় একবার শেষ পর্যায়ে আমরা ওই বিষয়টাই শেষ করবো যে এখানে আপনার প্রবাসে অনেকগুলো দেশীয় রাজনীতি রয়েছে, আঞ্চলিক সামাজিক সংগঠন রয়েছে এবং বিভিন্ন মূলধারা রাজনীতিও সাথে বাঙালিরা সম্পৃক্ত। আসলে কোন প্ল্যাটফর্মে গেলে পরে দেশের জন্য, কমিউনিটির জন্য বেশি কাজ করার সুযোগ থাকে? আমি অলওয়েজ একটা জিনিস বলি যে আপনার প্রথমত, আমি এই জিনিসটা আগেও চেষ্টা করছিলাম কিন্তু কোনো পক্ষ থেকে সাড়া পাইনি। আমি সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দের উদ্দেশ্যে আমার বর্তমান অবস্থান থেকে বলতে চাই, সেটা হলো যে আসেন কিছু বিষয়ে আমরা ঐক্যবদ্ধ আন্দোলন করি, ঐক্যবদ্ধ থাকি। রাষ্ট্রীয় ক্ষমতায় আপনার দল কিভাবে থাকতে পারে আপনি সেটা চেষ্টা করেন, আমার দল কিভাবে ক্ষমতায় যাইতে পারে আমরা সেটা চেষ্টা করি। কিন্তু যেমন আজকে এত বছর ধরে এখানে কোনো বিমান নাই, এই বিষয়ে তো বিএনপি আওয়ামী লীগের মধ্যে কোনো বিভক্তি থাকার দরকার নাই, সবাই মিলে একসঙ্গে বলা যাইতে পারতো প্রধানমন্ত্রীকে, সেটা তো বললাম না। আমরা যদি একটা গ্রুপ হয়ে, যদি বিএনপি আওয়ামী লীগ জাসদ সমস্ত জাতীয় পার্টির যারা ছিলাম, আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে একটা মেমোরেন্ডাম দিতাম যে এই জায়গায় অবিলম্বে 1 মাসের মধ্যে বিমান হইতো। এই আমার বলার উদ্দেশ্য হলো যে এটা কোনোদিন এরকম হবে না যে সব রাজনৈতিক দল টল ভেঙে সব, এটা আর হবে না, এটা অবাস্তব। এখন যেটা হইতে পারে কিছু কিছু ব্যাপারে, মৌলিক অধিকারের ব্যাপারে আমাদের একটা বক্তব্য থাকতে পারে যে মানুষের মৌলিক অধিকার দেশে খণ্ডন করেন না, এবং সেইটারে একটা আমরা কভেনেন্ট সই করতে পারি যে আওয়ামী লীগ আছে, বিএনপি এখনো সেইটা সাপোর্ট করবে। আবার যখন বিএনপি যদি মৌলিক অধিকার ভাঙে, তাহলে এখানকার তখনকার যে বিএনপি সেও আওয়ামী লীগের হয়ে সেটার বিরুদ্ধে বলবে। রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়া এবং থাকা, এই দুইটার পার্টিকুলার ইস্যু ছাড়া আর সমস্ত বাংলাদেশিদের কাছে গুরুত্বপূর্ণ যে কোনো ইস্যু নিয়ে সমস্ত দল যদি ঐক্যবদ্ধ হয়ে একটা লিয়েজো কমিটি করতে পারে, তাইলে এই দেশ থেকে আমরা প্রবাসীদের জন্য দেশের ব্যাপারে সর্বোচ্চ সাপোর্ট দিতে পারবো। আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আজ আমরা এখানে শেষ করবো। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মিলেনিয়ামের সঙ্গে থাকুন।